দিনভর আমরা ঘুরেছি কেশপুরের আনাচ কানাচ, কিন্তু দেখা মেলেনি উন্নয়নের ছিটে ফোঁটাও। কেউ কেউ ক্যামেরার সামনে উগরে দিয়েছেন তাদের ক্ষোভ। প্রধান সমস্যা বলতে বামপন্থী সরকার আমাদের দেখেনি, গরিব মানুষ আমরা খেটে খম্বে খাই। উন্নয়ন এবং শান্তি এই দুটো শব্দই এখানকার মানুষের কাছে অনেকটা গল্প কথার মতো। 2002 সালে অজয় বাবু এমনই এক সন্ত্রাসের বলি হয়েছিলেন। এই মুহূর্তে আমরা পেয়েছি তার ছেলেকে। তিনি কি চাইছেন এই পরিবর্তনের প্রবল ঝড়ের মধ্যে? আমরা কথা বলবো তার সঙ্গে। এই পরিবর্তনের প্রবল হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আপনি কি চাইছেন? আমি চাইবো সমস্ত সন্ত্রাস বা সমস্ত গণহত্যার বিচারের দাবি। 2011 বিধানসভা নির্বাচন কি পারবে এই সমস্ত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে? তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে 13 মে পর্যন্ত। নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। 4 অধ্যায় নিয়ে আমি চয়নিকা। সন্দীপ রায় পরিচালিত 4 ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। 3 স্বনামধন্য লেখকের 4টি ছোট গল্প নিয়ে তৈরি এই 4-এর সিনেমাটোগ্রাফি এবং কাটিং এজ ডায়ালগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, কিন্তু সর্বোপরি যা প্রশংসার দাবি রাখে তা হলো একই প্যালেটে পরিচালকের বিভিন্ন সময়কে মিলিয়ে মিশিয়ে দেখানোর যে প্রয়াস। এই সিনেমা আর 5টা সিনেমার থেকে ঠিক কোন জায়গায় আলাদা, অথবা এই সিনেমাকে ঘিরে পরিচালক থেকে অভিনেতার প্রত্যাশা ঠিক কোন পর্যায়ে, জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন পরিচালক স্বয়ং অর্থাৎ সন্দীপ রায়। আপনাকে অনেক স্বাগত জানাই নিউজ টাইমের স্টুডিও। এবং উপস্থিত রয়েছেন আবির চট্টোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাই। 2 মাস হলো আপনি এই শহরে বদলি হয়ে এসেছেন, আর এরই মধ্যে আপনার সব কীর্তির কথা প্রকাশ হয়ে পড়েছে। তা কি কীর্তি শুনি? তুমি 4-এর পরীক্ষায় তো উত্তীর্ণ হয়ে গেছো, দর্শকদের পরীক্ষায় কত নম্বর পেয়ে উত্তীর্ণ হলে? না, সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন। তবে যেদিন আমাদের ছবির প্রিমিয়ার হলো এবং তারপরে মানে 13 তারিখে রিলিজে, তারপর থেকে যেরকম রিয়াকশন পাচ্ছি তাতে মনে হচ্ছে বেশ ভালোই লেগেছে। তুমি ব্যোমকেশ, তুমি ফেলুদা, এই বিষয়টাকে এস্টাবলিশ করাটা কতটা কঠিন? আমি যতটা পেরেছি চেষ্টা করেছি পুরনো যে হ্যাংওভার্সগুলো যেগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠে একদম ফ্রেশ একটা মন নিয়ে এটাকে আমি চেষ্টা করেছি অভিনয়টা করার। 4-এ আপনি 3টে যে প্রথম গল্প দেখিয়েছেন, সেই জায়গায় গিয়ে চতুর্থ গল্পটা কোথাও আপনি ব্রেক করেছেন, অর্থাৎ সবার জন্য চতুর্থ গল্পটা নয়। আমি কি সেন্সে বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনার যদি একটু পেছন দিকে যে সিনেমা আপনি করেছেন তার দিকে তাকাই, তাহলে আমি ফটিক চাঁদের সঙ্গে পিকুর ডায়েরি, যেখানে পিকুর ডায়েরিটা একদম অন্য একটা গল্প, সেখান থেকে একটা মেসেজ, সেখান থেকে একদম ফটিক চাঁদের অন্য একটা গল্পে ঢুকছে। তো এটা কি আপনার সচেতনভাবেই ভাবনা চিন্তা? না, 4-এর ক্ষেত্রে ডেফিনেটলি ছিল একটা ভ্যারাইটি, ডেফিনেটলি ছিল। সেটা আমি বলবো যে সেইভাবেই প্ল্যানিংটা ছিল। নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আমি চয়নিকা, আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেতা সাংসদ দেব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। 2014 সালে ইতিমধ্যেই তার দুটো ছবি রিলিজ করে গেছে, বিন্দাস, বুনোহাস। দুটো একেবারে ভিন্ন ঘরানার, ভিন্ন স্বাদের ছবি। তৃতীয়টি মুক্তির অপেক্ষায়। এবং যোদ্ধা নিয়ে আজ কথা বলতেই আমাদের মধ্যে পেয়ে গেছি দেবকে। দেব, তুমি বাস্তবিক জীবনে যোদ্ধা, তাই এই সিনেমাটার সঙ্গে নিজেকে কতটা রিলেট করতে পারো? জনিকা, আই টেল ইউ ওয়ান থিং, কে হয় না কি একটা তো খিদে থাকে অন্য ধার ছবি করার জন্য। তুমি যদি এই বছর ট্র্যাকটা দেখো, 3 রকমের ছবি। বিন্দাস আমার ঘরানার ছবি, যেখানে আমি সবচেয়ে বেশি কমফর্টেবল রাদার, কে যেখানে নাচ আছে, গান আছে, অ্যাকশন আছে। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা। লোকসভার ওভারঅল পারফরমেন্স ডিপেন্ড করে মূলত 6টা বিষয়ের উপর। কি? পারফরমেন্স স্কোর, পারসেপশন স্কোর, অ্যাটেন্ডেন্স ইন লোকসভা, অ্যাটেন্ডেন্স ইন স্ট্যান্ডিং কমিটি, এমপি ল্যাডস ফান্ড স্পেন্ড অ্যান্ড কোয়েশ্চেন আস্কড। টোটাল 5 ইয়ার্সে তোমার এই 6টা পারফরমেন্সের উপর তোমার ওভারঅল পারফরমেন্স। রাইট, তুমি এখানে দাঁড়িয়ে তোমার স্ট্রেংথ কোনটা মনে করো, আর তুমি সব থেকে পুয়ার কোন জায়গায় মনে করো? দেখো, আমি পলিটিক্সটা সত্যি বুঝি না। যে কোশ্চেনগুলো তুমি যে 6 পয়েন্টগুলো বললে আমাকে, এটাই প্রথমবার শুনলাম। সিনেমা যা আমাদের এন্টারটেইন করে, কিন্তু সেই সমস্ত সিনেমাই আমাদের মনে দাগ কেটে যায় যার সঙ্গে আমরা বাস্তবের মিল খুঁজে পাই। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত কোনো সিনেমা বলতে আমরা বুঝি বাস্তবের খুব কাছাকাছি থাকা সামাজিক কোনো প্রেক্ষিত।
রামধনু এর ব্যতিক্রম নয়। রামধনুর মধ্যে দিয়ে পরিচালকদ্বয় অত্যন্ত কঠিন কিছু বিষয়কে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আসলে কি বার্তা তারা দিতে চেয়েছেন তা নিয়ে কাটাছেড়া করতেই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান সাতরঙার স্বপ্ন। শুনেছেন সব জায়গায় আপনি নিতে শুনবেন, নিতে দেখেছেন কি? আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখেছি তার পরিধিটা অত্যন্ত বড় এবং বাস্তবের খুব কাছাকাছি থাকা সামাজিক কোনো একটা বিষয়। সেক্ষেত্রে আপনি যখন কোনো বিষয়কে সিলেক্ট করেন তখন বাছেন কি করে সাবজেক্টটাকে? যে জায়গাটা থাকে আর কি, আমাদের যেসব বিষয়গুলো বা যা যা আমাদের চারপাশে যে জিনিসগুলো আমাদের ভাবায়, আমাদের মনকে আলোড়িত করে, সেই বিষয়গুলো মনে হয় কাজের ভেতরে আসা উচিত। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বার্তা আপনাদের অবশ্যই দিতে চেয়েছি। আপনি আপনার শিশুকে নিশ্চয়ই স্বপ্ন দেখবেন এবং তাকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্বও আপনার, কিন্তু আপনি স্বপ্ন দেখতে গিয়ে এতটাও উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়বেন না যাতে আপনি আপনার অজান্তেই তার উপর কিছু চাপিয়ে দেন অথবা আপনার স্বপ্ন অচিরেই তাকে কোনো অন্ধকার অচেনা ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান সাতরঙার স্বপ্ন। আপনাদের চোখ থাকুক নিউজ টাইম। আপনার একটা ইন্টারভিউতে আমি সেদিন পড়ছিলাম যেখানে আপনি বলছেন যে কোনো ছবি রিলিজের আগে আপনি একইভাবে টেনশন করেন এবং আপনার কাছে যদি ছবি রিলিজটা একটা কোনো পরীক্ষার ফল বেরোনো হয়, সেটা ক্লাস 1-এর ফল বেরোক বা ক্লাস 4-এর ফল বেরোক, ব্যাপারটা আপনার কাছে সেম। দর্শক ছবিটাকে কিভাবে নেবেন, নাকি আপনি দর্শকের এক্সপেকটেশনকে ছাপিয়ে যেতে পারবেন কিনা? প্রথম যখন আমি এসেছিলাম তখন একটা ব্যাপার ছিল যে যেহেতু বাবার মেয়ে হিসেবে একটা আলাদা পরিচয় ছিল। বাবা শুড ফিল প্রাউড এরকম মনে হয়েছিল। কোয়েল, আপনি যখন প্রথম টলিউডে নিজেকে ইন্ট্রোডিউস করেন তখন আপনি কোয়েল মল্লিক যত না ছিলেন তার থেকে রঞ্জিত মল্লিকের মেয়ে বেশি ছিলেন। আজ আপনার ক্যারিয়ারের জার্নিটা 10 বছর পার করে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পরিচিতি, আর যদি রঞ্জিত মল্লিকের মেয়ে আপনি নাও হন, আপনি নিজে কোয়েল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনটাকে আপনি বেশি এনজয় করেন? বাবার সেই পরিচয়, যে পরিচয় আপনার এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছিল বা যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেছিলেন, নাকি আজকের ইমেজ যেখানে কোয়েল একজন সম্পূর্ণ অ্যাক্ট্রেস যিনি টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী? না, বাবার মেয়ে হিসেবে ডেফিনেটলি আমি নিজেকে ভীষণই প্রাউড মনে করি। দেখো অমুকের মেয়ে তা আমার ভালো লাগতো। ডেফিনেটলি একটা আলাদা এফেকশন একটা থাকে ডেফিনেটলি। তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ। এসো। পাল্টে যাচ্ছে আমার শহর। সৌভিক মিত্র পরিচালিত পুনশ্চ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে যারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের অত্যন্ত প্রিয় রূপা গঙ্গোপাধ্যায় এবং সায়নী ঘোষ, এবং এই ছবিতে যিনি সুরারোপ করেছেন অর্থাৎ সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনিও আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় দেবজ্যোতি মিশ্র। আর আজ আমরা আমাদের স্টুডিওয়ে পেয়ে গেছি এই ছবিরই কলাকুশলীদের। তাদের নিয়ে আমাদের আজকের এই আড্ডা পুনশ্চ দর্শন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন সৌভিক মিত্র অর্থাৎ পরিচালক, উপস্থিত রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজনই নেই, উপস্থিত রয়েছে সায়নী এবং রয়েছেন দেবজ্যোতি মিশ্র। আপনাদের চারজনকেই স্বাগত জানাই। হঠাৎ ভোরটা কেমন পাল্টে দিয়েছে দিন, পাল্টে যাচ্ছে। রূপাদীপ, আপনাকে তো আমরা যে কোনো ধরনের ছবিতে অভিনয় করতে দেখি না, মানে আপনি অত্যন্ত সিলেক্টেড ছবিতেই অভিনয় করেন। সেই জায়গায় আদর্শগতভাবে কোন কোন বিষয়গুলোর কথা মাথায় রেখে আপনি ছবিগুলোকে বাছেন? যেটা বেসিক্যালি রাখি হচ্ছে স্ক্রিপ্ট, এবং তারপরে যেটা মানে স্ক্রিপ্টটা একদম প্রিলিমিনারি রাখি, আর তারপরে হচ্ছে ডিরেক্টরের একটা ক্রেডেনশিয়াল। অনেক দিন পরে মুড়ো দিয়ে মুগের ডাল। আগামী শুক্রবার অর্থাৎ 30শে মে মুক্তি পেতে চলেছে গেম। মুক্তি পাওয়ার আগেই কিন্তু এই ছবি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে প্রত্যাশার তুঙ্গে। দেনা দেনা দিল মুঝকো দেনা লেনা লেনা দিল মেরা লে। কিন্তু কি বলছেন কলাকুশলীরা, কি বলছেন পরিচালক অথবা গেমে যারা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তারা কি বলছেন, তারা কি ভাবছেন, তারা কতটা আশাবাদী, এই নিয়ে আলোচনা করব আমাদের আজকে এই বিশেষ অনুষ্ঠান টিম গেমে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওয় টিম গেম অর্থাৎ পরিচালক বাবা যাদব। আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন মুখ্য চরিত্রে যে দুজন অভিনয় করেছেন অর্থাৎ জিৎ এবং শুভশ্রী। আপনাদের দুজনকে নিউজ টাইমে স্বাগত জানাই। থ্যাংক ইউ। জিৎ, আমি প্রথমেই যে বিষয়টা দিয়ে ঢুকবো সেটা হচ্ছে যে সিনেমা রিলিজ করা এখন আপনার কাছে কোনো নতুন বিষয় নয়, কিন্তু সমস্ত সিনেমাই বোধহয় রিলিজ করাটা আপনাদের কাছে একটা পরীক্ষার ফল বেরোনোর মতো। সেক্ষেত্রে ঠিক কি ফিলিং হয় যেদিন সিনেমা রিলিজ করে তার আগের মুহূর্তে? আমরা সেম টিম নিয়ে এর আগে একটা ফিল্ম আমাদের এসেছিল যেটা বাই গডস গ্রেস দর্শকদের
প্রচণ্ড ভালোবাসা পেয়েছে এবং যার ফলে আমরা জানি যে প্রত্যাশা অনেক বেশি এবারেও। তো সেটা আমাদের শুটিং শুরু করার আগের থেকেই প্রস্তুতি ছিল, অ্যান্ড আমরা সেইভাবেই সেই জিনিসগুলো মাথায় রেখেই আমরা সবাই এফর্টস দিয়ে কাজ করেছি। এই যে গোটা ফিল্মটা, সেখানে সব থেকে কঠিন জায়গা শুভশ্রীর ক্ষেত্রে কোন জায়গাটা মনে হয়েছে, যে ওর যা পারফর্ম করা উচিত ছিল বা ওর বেস্টটা ও যতটা দিতে পারতো তার থেকেও ভালো সেই জায়গাটা নিজেকে দিতে পেরেছে, এরকম কোন জায়গাটা মনে হয়? देयर इज़ वन वेरी वन इमोशनल सीक्वेंस इन द फिल्म जहाँ पर थोड़ा सा मतलब पूरी फिल्म में यही एक पार्ट है जहाँ पर थोड़ा सा इमोशनल होता है, एंड वेयर दे बोथ डिड अमेजिंगली। आई मीन लाइक पूरी फिल्म में तो है कि बहुत हंसी मजाक चल रहा है, सडनली दैट पार्ट इज़ वेयर दे मतलब एक ऐसा सीक्वेंस है जहाँ पर ये बोलता है कि ही वोंट बी एबल टू गेट मैरिड, एंड दैट सीक्वेंस वाज द ओनली पार्ट। প্রথমবার যখন কারোর সঙ্গে তুমি স্ক্রিন শেয়ার করছো তখন যে ফিলিংটা হয়, মানে যে কমফর্ট লেভেলটা তৈরি হয়, ডেফিনেটলি তুমি যখন দু একটা সিনেমা করে ফেলছো তোমার কমফর্ট লেভেলটা অনেক বাড়ে। তো এই ক্ষেত্রে তুমি সেরকম কোন কোন অ্যাডভান্টেজগুলো পেয়েছো যেখানে তোমার মনে হয়েছে যে আমি অনেক বেশি কমফর্টেবল ফিল করছি এই সিনেমাটার ক্ষেত্রে? ভীষণ কমফোর্টেবলি কাজটা করেছি এবং খুব ভালো লেগেছে। মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তারা এই গেম নিয়ে ঠিক কতটা আশাবাদী, এবং পাশাপাশি বাবা যাদব যিনি সেকেন্ড সিনেমা করছেন দুজনকে নিয়ে অর্থাৎ এই জুটিকে নিয়ে, তিনি কতটা আশাবাদী বা ঠিক কিভাবে তারা এনজয় করেছে? আমরা এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান, তবে আপনাদের চোখ থাকুক নিউজ টাইম। ভ্যালেন্টাইন শব্দটার একটা নিগুড় অর্থ রয়েছে, যার একটা দীর্ঘ ইতিহাস আছে। তবে আজকের এই বিশেষ দিনটায় আমরা কোনো তাত্ত্বিক কচকচানিতে যাব না, বরং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয়, তাদের সঙ্গে চুটি আড্ডা দেব এবং তাদের থেকে জানবো আজকের এই দিনটা তাদের কাছে ঠিক কতটা স্পেশাল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। কে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, কে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার গভীর ছড়া, তেমনি তোমার গভীর ছড়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আমি চয়নিকা হাজির হয়ে গেছি কাজ পার্ক নিয়ে। কাজ পার্ক আমাদের সেই সমস্ত ভিউয়ারদের জন্য যারা গাড়ি চড়তে ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন, গাড়ি নিয়ে প্যাশনেট অথবা অদূর ভবিষ্যতে একটা ছোট বা বড় গাড়ি কেনার পরিকল্পনা করছেন। এই শোয়ের মধ্যে দিয়ে আপনাদের সামনে আমরা প্রত্যেক সপ্তাহে তুলে ধরবো এক বা একাধিক প্রিমিয়াম ক্লাস সিডান অথবা এসইউভি, যার ফিচার, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইঞ্জিন ক্যাপাসিটি, মাইলেজ, এন্ট্রি লেভেল থেকে টপ লেভেল আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজ আপনাদের জন্য রইল প্রিমিয়াম ক্লাস সিডান ভার্না ফ্লুইডিক। ভার্না ফ্লুইডিককে বলা হয়ে থাকে সি সেগমেন্ট সিডান। দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই 2011 সালে প্রথম ফ্লুইডিক স্টাইলে ভার্নাকে ইন্ট্রোডিউস করে। এর আগে অবশ্য i20তেও এই ফ্লুইডিক স্টাইলটা নিয়ে আসা হয়েছিল। 2011-এর আগে ভার্না মার্কেটে ছিল, অর্থাৎ ভার্নার অস্তিত্ব ছিল, কিন্তু গ্রহণযোগ্যতা কতটা ছিল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বলার ছিল আরও অনেক কিছু, কিন্তু হাতে সময় কম। এই ছোট সময়ের মধ্যে দিয়ে কার পার্কের প্রথম এপিসোডে ভার্না ফ্লুইডিকের বিভিন্ন স্পেসিফিকেশন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে ঠিক এই দিন এই সময়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, টাটা।